সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারও আমরা নিয়মিত অনলাইন ক্লাসে ভিত্তিতে তোমাদের সামনে হাজির হয়েছি। সবাইকে শুভ সকাল। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে আরম্ভ করছি। আজকের ফেসবুক অনলাইন ক্লাসে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ইউটিউব লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওগুলো এই ইউটিউব লিঙ্কে পাওয়া যাবে এবং আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ওয়ার্কশপ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, যার বিষয়গুলো হচ্ছে 67121 এবং শিক্ষার্থীবৃন্দ হচ্ছে দ্বিতীয় পর্ব পাওয়ার টেকনোলজির সকল শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম অধ্যায় ওয়ার্কশপ ম্যানেজমেন্ট। এটি হচ্ছে লেকচার নাম্বার 8, অর্থাৎ এই বিষয়ের উপর আজকে পর্যন্ত 8টি লেকচার প্রদান করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পাঠ শেষে কি জানতে পারবো? এই পাঠ শেষে আজকে আমরা জানতে পারবো ওয়ার্কশপ ম্যানেজমেন্ট জিনিসটা কি, ওয়ার্কশপ ম্যানেজমেন্ট বলতে কি বুঝি আমরা। তারপর জানবো কারখানা ব্যবস্থাপনার উদ্দেশ্য কি। তারপর জানবো ওয়ার্কশপে একজন ফোরম্যানের দায়িত্ব বা কাজ কি, সেই বিষয়ে আমরা আজকে জানতে পারবো। এবং সর্বোপরি যে জিনিসটি আমরা জানবো সেটি হচ্ছে একটি ওয়ার্কশপে একজন ইঞ্জিনিয়ার অথবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দায়িত্ব ও কর্তব্য কি, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আমাকে জানিও, তাহলে আমরা মূল বিষয়ে চলে যাই। প্রথমে আমরা জেনে নেব ওয়ার্কশপ ম্যানেজমেন্ট অর্থাৎ কারখানা ব্যবস্থাপনা কি। আসলে সামগ্রিক অর্থে ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি কোনো জিনিসকে সুনির্দিষ্ট কিছু নিয়মের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে চালানোর পদ্ধতি হচ্ছে ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাপনার কাজে যে জড়িত থাকে উনি হচ্ছে ব্যবস্থাপক। তো আমরা কারখানা ব্যবস্থাপনা বলতে আরো আমরা যা বুঝি সেটা হচ্ছে যে ব্যবস্থাপনা কারখানার পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জনশক্তি, মালামাল, যন্ত্রপাতি, পদ্ধতি, অর্থ, বাজারের কাম্য ব্যবহার নিশ্চিতকল্পে মালিক ও কর্মচারীবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবহৃত পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সামগ্রিক সামাজিক প্রক্রিয়ায় জড়িত বিষয়সমূহকে কারখানা ব্যবস্থাপনা বলে। অর্থাৎ কারখানা ব্যবস্থাপক যিনি থাকবেন এই সবগুলা বিষয় কি সমন্বয় করে কি তিনি কারখানা ব্যবস্থাপনা কার্য পরিচালনা করবেন। আমরা এখানে একটা সুশৃঙ্খল চিত্র দেখতে পাচ্ছি। একজন ব্যবস্থাপক চিন্তা করবেন তার কারখানাকে কেমনে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা যায়, তার প্রয়োজনীয় যন্ত্রপাতিকে কেমনে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা যায়। তো তারই ধারাবাহিকতায় এখানে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল স্টোর রুমের চিত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ এ থেকে আমরা বুঝে নেব যে এই ব্যবস্থাপক সুশৃঙ্খলভাবে তার কারখানা পরিচালনা করতেছে। তো আমরা পরবর্তীতে যা জানবো সেটি হচ্ছে আসলে কারখানা ব্যবস্থাপনার উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্যে আমি এত সুন্দরভাবে আমার কারখানাকে পরিচালিত করব বা এ থেকে আমি কি বেনিফিট পেতে পারি। তো উদ্দেশ্য হলো এমন একটি কাঙ্ক্ষিত লক্ষ্য যা কেবল ব্যবস্থাপনা কার্যে সুনির্দিষ্টতা ও নির্দেশনাকে সুস্পষ্ট করে তোলে। সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলিকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্যগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন কি 1 হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য, আর 2 হচ্ছে সামাজিক উদ্দেশ্য এবং 3 নাম্বার হচ্ছে মানবিক উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলোর ভিত্তিতে আমার কারখানা পরিচালিত হয়। তো গুরুত্বের দিক থেকে উদ্দেশ্যসমূহকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য, একটা হচ্ছে গৌণ উদ্দেশ্য। তো প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে আমার কি আছে, আসলে আমার কারখানা ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হচ্ছে প্রধান উদ্দেশ্য। এই প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম আছে যে মুনাফা অর্জন। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা, ওয়ার্কশপ যেই প্রতিষ্ঠানই পরিচালনা করুক না কেন তার প্রধান উদ্দেশ্য হচ্ছে সে এই
প্রতিষ্ঠান থেকে মুনাফা অর্জন করবে। তো এই মুনাফা প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য থেকে থাকে। মুনাফা ছাড়া কোনো শিল্প প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। কারণ প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান, প্রত্যেকটা ওয়ার্কশপের তাদের নিজস্ব একটা কি খরচ আছে। কর্মচারীর খরচ, যন্ত্রপাতির খরচ, কাঁচামাল বাবদ খরচ, এইসব খরচ যোগাতে হলে তাকে মুনাফা করতে হবে। তাই প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তারপর হচ্ছে উন্নয়ন প্রসার। আমার প্রতিটি শিল্প প্রতিষ্ঠানকে প্রতিযোগিতার মধ্যে সফলতার সাথে টিকে থাকার জন্য উন্নয়ন এবং প্রসার একান্ত প্রয়োজন। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি বন্ধুরা, আমাদের রাস্তার মধ্যে যে এখন আমরা ভিন্ন মডেল এবং আধুনিক মডেলের গাড়ি দেখে থাকি, তো সেই সব গাড়ি কিন্তু 20 বছর আগে বা 50 বছর আগে ছিল না, তাই না? তো এই 20 বছর 50 বছর পরে কিন্তু নতুন নতুন মডেলের গাড়ি তৈরি হয়েছে, বিধায় কি মানুষ সেগুলোর প্রতি কি আকৃষ্ট হয়েছে। আর যদি এই নতুন নতুন মডেল একটা কোম্পানি তৈরি করছে আর একটা কোম্পানি তৈরি করে নাই, তাহলে কি যে কোম্পানি কি নতুন মডেল তৈরি করছে সেই কোম্পানি দিয়ে কি গ্রাহক বেশি ঝুঁকে পড়বে। অর্থাৎ কি তুমি যদি কি তোমার প্রতিষ্ঠান নিয়ে টিকে থাকতে চাও, তাহলে কি তোমার প্রতিষ্ঠানের যে কার্যাবলী আছে সেগুলোর কি উন্নয়ন অথবা কি প্রসার করতে হবে। তারপর হচ্ছে কি আমার গৌণ উদ্দেশ্য। গৌণ উদ্দেশ্যের মধ্যে আছে আমার সরবরাহের যোগান, মানে আমার কি পরিমাণ কি চাহিদা আছে, সেই চাহিদা অনুসারে কি আমি যোগান দিতে পারবো কিনা, সেটা হচ্ছে কি আমার কারখানার একটা গৌণ উদ্দেশ্য। তারপর হচ্ছে কি উৎপাদন বৃদ্ধি। শিল্প প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যাবলী কি প্রণয়ন করে। আমার উৎপাদন যেমন থাকবে, তো আমি আমার কাঁচামাল, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং ম্যান পাওয়ার ব্যবহার করে আমি কি আমার কাঙ্ক্ষিত উৎপাদন কি তৈরি করতে পারলেই কি আমার কারখানা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে কি আমি ধরে নেব। তারপর আছে আমার গৌণ উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে সামাজিক উদ্দেশ্য। তো সামাজিক উদ্দেশ্য আসলে কি? শিল্প প্রতিষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হলো সমাজের কল্যাণ করা। প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান, প্রত্যেকটা ওয়ার্কশপ সে মুনাফা অর্জন করবে। এই মুনাফা অর্জনের মধ্যে দিয়ে সে কিন্তু সমাজ সেবা করে থাকে। তাই আমরা বলে নিতে পারি যে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান, প্রত্যেকটা ওয়ার্কশপ, প্রত্যেকটা কি কোম্পানির কি একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। যেরকম কি একটা কারখানাতে কি অনেক শ্রমিক কি কাজ করে, অনেক ইঞ্জিনিয়ার কাজ করে, অনেক ফোরম্যান কাজ করে। তাহলে কি এই শ্রমিক, এই ইঞ্জিনিয়ার, এই ফোরম্যান গুলা কি প্রত্যেক জনই কি একটা সমাজের অংশ। তো তারা এই কোম্পানি বা এই ওয়ার্কশপে কাজ করার কারণে কি তারা কি বেকার সমস্যা থেকে তারা রক্ষা পায়, এবং সমাজের যে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ থাকে সেই কার্যকলাপ থেকে এই জায়গায় যারা কাজ করে সেই জায়গাগুলো থেকে সে কি বেঁচে থাকতে পারে। তাহলে কি প্রত্যেকটা কোম্পানির কি একটা সামাজিক দায়বদ্ধতা আছে। এই বেকার সমস্যা দূরীকরণ, ক্রেতা উৎপাদনকারী স্বার্থ রক্ষা করা, এগুলাই হচ্ছে কি আমার একটা কোম্পানি গৌণ উদ্দেশ্যের মধ্যে যে সামাজিক উদ্দেশ্য আছে সেই সামাজিক উদ্দেশ্য। তারপর হচ্ছে কি আমার বাজার সৃষ্টি করা। আমি উৎপাদন বৃদ্ধি করলেই হবে না আমার কারখানার, আমার কি উৎপাদনের সাথে সাথে কি উৎপাদনের জন্য কি আমার বাজার সৃষ্টি করতে হবে। যদি আমি নতুন বাজার সৃষ্টি না করি, তাহলে কি আমার উৎপাদন কি এমনিতেই কি পড়ে থাকবে। আমি কি মুনাফা অর্জন করতে পারবো না, আমি কি আমার কর্মচারী কি বেতন দিতে পারবো না। তাহলে কি আমার নতুন নতুন কর্মপদ্ধতি ব্যবহার করে উন্নত মানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে কি আমি বাজার সৃষ্টি করব। তাহলে কি আমার কারখানা কি সুষ্ঠুভাবে পরিচালিত হবে। তারপর হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে মানব শক্তির উন্নয়ন। এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা জানি যে বিশ্ব প্রতিনিয়ত কি আপডেট হচ্ছে। এই আপডেট প্রযুক্তির সাথে যদি শিল্প কারখানার বা প্রতিষ্ঠানের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি না করা হয়, তাহলে কি তারা কি অনেকটা পিছিয়ে পড়বে। তাহলে কি তারা নতুন প্রযুক্তির সাথে কি পরিচিতি হতে পারবে না, এবং সেই কারণে তারা কি নতুন প্রযুক্তি দিয়ে যেসব অত্যাধুনিক জিনিস তৈরি করা সম্ভব সেই সব জিনিস সে তৈরি করতে পারবে না। তাহলে আলটিমেটলি কি হবে, সে কিন্তু বাজারটা হারাবে। কারণ কি অন্য কোম্পানি যদি কি ভালো মানের এবং নতুন প্রযুক্তির জিনিস তৈরি করে এবং সেটার দাম যদি সস্তা থাকে এবং সেটার যদি কি গুণগত মান ভালো থাকে, তাহলে কিন্তু মানুষ সেই জিনিসটাই লুফে নেবে। তাহলে কি আমার এই প্রশিক্ষণের মাধ্যমে কি মানব শক্তির উন্নয়ন করতে হবে। তাছাড়াও কি কারখানা ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে। যখন একটা কারখানার লাভ হবে, আলটিমেটলি কি সেই লাভটা কি আমার দেশের জাতীয় আয়ে কি প্রভাব
ফেলবে, অর্থাৎ কি আমার দেশের জাতীয় আয়ে কি বৃদ্ধি পাবে এবং ব্যবস্থাপনার উপকরণাদির উন্নয়ন কি সাধন হবে। তারপর আমরা যে জিনিসটা জানবো, একটা কারখানা ব্যবস্থাপকের কি দায়িত্ব বা কর্তব্য থেকে থাকে। একটা কারখানা ব্যবস্থাপক যেসব কাজগুলো করে থাকে তার মধ্যে প্রথম কাজ হচ্ছে একটা পরিকল্পনা প্রণয়ন করবে। তারপর হচ্ছে কারখানার উদ্দেশ্য অর্জনের জন্য নীতিমালা, পলিসি, কৌশল, কর্মসূচি প্রণয়ন করা একটা ব্যবস্থাপকের হচ্ছে অন্যতম প্রধান কাজ। এবং তারপর যে কাজটা করবে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কর্তব্য দায়িত্ব কি বন্টন, ক্ষমতা অর্পণ এবং তাদের মধ্যে কি কার্যকর সম্পর্ক সে প্রতিষ্ঠা করে দিবে, যাতে কি একে অন্যের সাথে কাজ করার সময় তাদের মধ্যে একটা কি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে কি আমার উৎপাদন বহুগুণে কি বৃদ্ধি পাবে। তারপর তার যে দায়িত্বগুলো আছে সেগুলো হচ্ছে কি কারখানার উদ্দেশ্য অর্জনের জন্য শ্রমিক বা কর্মী সংগ্রহ করতে হবে। যে একজন ব্যবস্থাপক কি একটা কারখানার কি বিভিন্ন ধরনের কি কাজ করে থাকে, তার মধ্যে একটা কাজ হচ্ছে কি সে কারখানার কি শ্রমিক কর্মচারী কি সংগ্রহ করবে, অর্থাৎ কি যে প্রয়োজনীয় জনবল লাগবে সেই প্রয়োজনীয় জনবল সে কি নিয়োগ প্রদান করবে। তারপর তার আরো যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি কারখানার উদ্দেশ্য অর্জনের জন্য শ্রমিক কর্মচারীদের দ্বারা পরিকল্পিত কার্যাবলীকে সুষ্ঠুভাবে কি সম্পূর্ণ করে নিবে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সুন্দর অটোমোবাইল ওয়ার্কশপের ছবি। এখানে কি বিভিন্ন গাড়ির কি বিভিন্ন কাজ হচ্ছে। তো একজন ব্যবস্থাপক যদি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কি একটা কারখানা একটা অটোমোবাইল ওয়ার্কশপ পরিচালনা করে, তাহলে কিন্তু আমরা এরকম একটা ছবি তার ওয়ার্কশপ থেকে দেখতে পাবো। অন্যথায় কি তার ওয়ার্কশপ থাকবে কি এলোমেলো থাকবে, অগোছালো থাকবে। তো এটা হচ্ছে একটা সুন্দর ব্যবস্থাপকের ওয়ার্কশপ আমরা ধরে নিতে পারি। তারপর সে আরো যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে কি কার্যক্ষেত্রে শ্রমিক কর্মীদের মনোবল, ইচ্ছা, আগ্রহ, কর্মশক্তি, উৎসাহ, উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগানো কারখানা ব্যবস্থাপকের অন্যতম একটি প্রধান কাজ। শ্রমিক কর্মচারীরা কাজ করতে গিয়ে কি অনেক সময় কি মনোবল হারিয়ে ফেলে। মনোবল হারানোর কারণে কি যে জিনিসটা হয় সেটা হচ্ছে তার কাজের প্রতি কি আগ্রহ কমে যায়, কাজের প্রতি তার কি ইচ্ছা শক্তি কমে যায়। এই ইচ্ছা শক্তি আগ্রহ যাতে না কমে তার জন্য কি আমার যে কারখানা ব্যবস্থাপক থাকবে সে কি প্রতিনিয়ত শ্রমিক কর্মচারীদের সাথে কি বিভিন্ন সময় মিটিং করবে, বিভিন্ন সময় কি তাদের ভালো মন্দ দেখভাল করবে, তাদের সাথে কথা বলবে, কি সমস্যা আছে এইসব জেনে সে কি তাদের কি মনোবল চাঙ্গা করার জন্য কি যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই সব ব্যবস্থা সে কি গ্রহণ করবে। এটা হচ্ছে তার একটা অন্যতম প্রধান কাজ। তারপর তার যে কাজ আছে সেটা হচ্ছে কি কারখানার সকল বিভাগের মধ্যে কি সমন্বয় সাধন করে থাকবে। একজন ব্যবস্থাপক কি বিভিন্ন বিভাগ নিয়ে কাজ করবে, সে প্রত্যেকটা বিভাগের মধ্যে যাতে কি একটা সুসম্পর্ক থাকে সেই সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার সে কি সেই কাজটাই করে থাকবে। তারপর হচ্ছে কলকারখানার প্রতিটি কার্যকলাপ যাতে পূর্ব পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত হয় তা কি সুনিশ্চিত করার জন্য সবকিছু নিয়ন্ত্রণ করা কারখানা ব্যবস্থাপকের অন্যতম প্রধান কাজ। আমরা আগে জেনেছি যে একজন কারখানা ব্যবস্থাপক প্রথমে কি একটি পরিকল্পনা প্রণয়ন করবে। তো এই পরিকল্পনা মাফিক যাতে কি কারখানার সম্পূর্ণ কাজ পরিচালিত হয় সেই ব্যবস্থা একজন কি ব্যবস্থাপকই করে থাকবে। এবং সর্বোপরি উৎপাদনের সাথে সমন্বয় করে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা ব্যবস্থাপকের অন্যতম প্রধান কাজ। যে উৎপাদন কি পরিমাণ হচ্ছে এবং আমার ভবিষ্যৎ চাহিদা কি পরিমাণ হতে পারে তার উপর সমন্বয় সাধন করে সে কি কর্ম পরিকল্পনা তৈরি করবে। তারপর আমরা যে জিনিসটি আজকে জানবো সেটি হচ্ছে একটি ওয়ার্কশপে, একটি কোম্পানিতে বা একটি অটোমোবাইল ওয়ার্কশপে একজন ফোরম্যান আসলে কি দায়িত্ব পালন করে থাকে। আমরা জানি যে ইঞ্জিনিয়ারের নিচের লেভেলে যে পদটা থাকে সেটা হচ্ছে কি ফোরম্যান। তো এই ফোরম্যান আসলে কি কাজ করে থাকে? ফোরম্যান কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত ফরমায়েশ, আদেশ নির্দেশ, প্রয়োজনীয় করণীয় তার অধীনস্থদের অর্থাৎ কি শ্রমিকদের বুঝিয়ে দেয় এবং সে অনুযায়ী শ্রমিকদের কাছ থেকে কার্য সে কি বুঝে নেয়। তাছাড়াও কি কার্য সুষ্ঠুভাবে এবং নিরাপদে সম্পূর্ণ হচ্ছে কিনা সেই জিনিসটিও সে কি দেখভাল করে থাকে। আমরা ফোরম্যানের উল্লেখযোগ্য যে দায়িত্ব বা কর্তব্যগুলো আছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। তো একজন ফোরম্যান তার বিভাগীয় শ্রমিকদের কাজ তদারকি করে থাকে। প্রত্যেকটা বিভাগের জন্য কি আলাদা ফোরম্যান থাকতে হবে। যেরকম একটা কি কোম্পানিতে একটা ওয়ার্কশপে যেরকম সার্ভিসিং ডিপার্টমেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে কি তোমার স্টোর বিভাগ থাকতে পারে, তারপর হচ্ছে কি
সেলস বিভাগ থাকতে পারে, এরকম প্রত্যেকটা বিভাগের জন্য কি আলাদা একজন ফোরম্যান থাকতে হবে। এই ফোরম্যান কি করবে, তার যে নিজের বিভাগ আছে এই নিজের বিভাগের শ্রমিক যারা কি মাঠ লেভেলে কাজ করে তাদের কি কাজের তদারকি করে থাকবে এবং কি পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করবে। একজন শ্রমিকের একটি কাজ করতে গেলে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজন আছে সেই প্রয়োজনীয় যন্ত্রপাতি কি এই একজন ফোরম্যান তাকে কি সরবরাহের নিশ্চয়তা প্রদান করে থাকবে। তারপর সে আরো যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে কি, যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিলে বা কোনো অসুবিধা দেখা দিলে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা নিতে পারে। একজন ফোরম্যান একজন শ্রমিকের চেয়ে কি অনেকাংশে কি দক্ষ থাকে। তো সেই জন্য কি একজন শ্রমিকের চেয়ে কি একজন ফোরম্যান কি বুঝতে পারে যে আমার কোন জিনিসটা সমস্যা হচ্ছে বা কোন জিনিসটা আমার কি ঠিক মতো চলতেছে না। তো যদি এরকম কিছু তার চোখে পড়ে যে এই জিনিসটা ঠিকভাবে চলতেছে না, এই জিনিসটা শ্রমিক ঠিকভাবে কি চালাতে পারতেছে না, তাহলে কি সে তাৎক্ষণিক কি এর জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা কি সে কি নিয়ে থাকবে এবং সেই শ্রমিককে সে কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। নিরাপত্তা বিধিসহ কঠোরভাবে পালনে কি সহায়তা করবে। একজন শ্রমিক নিরাপত্তা বিধি সম্বন্ধে অজ্ঞ থাকতে পারে বা সে কি কম জানতে পারে, কিন্তু একজন ফোরম্যান তার কাজের দ্বারা তার অভিজ্ঞতার দ্বারা সে কি সবকিছু সম্বন্ধে কি ভালো জ্ঞান রাখে। তো একজন শ্রমিককে সঠিকভাবে সে বোঝানোর কাজটা একজন ফোরম্যান করে থাকে। তাকে সম্পূর্ণ কাজের পরিবেশ তার নিরাপত্তা এসব নিশ্চিত করা একজন কি ফোরম্যানের কাজ। তারপর কোনো দুর্ঘটনা ঘটলে বা দুর্ঘটনা কবলিত শ্রমিক কর্মচারী প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা করে থাকে এই একজন ফোরম্যান। তারপর দুর্ঘটনা ঘটলে এর প্রাথমিক প্রতিবেদন তৈরি করে যে কি কারণে আসলে দুর্ঘটনা ঘটে গেছে বা দুর্ঘটনাটা কি কারণে সংঘটিত হয়েছে সেই প্রাথমিক প্রতিবেদন একজন ফোরম্যান শ্রমিকের কাছ থেকে শুনে বুঝে এবং ঘটনাস্থল পরিদর্শন করে সে কি তাৎক্ষণিক প্রতিবেদন তৈরি করে থাকে এবং দুর্ঘটনা ঘটলে এর কারণ অনুসন্ধান করে ইহা কি নিবারণের চেষ্টা করে। যেই কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই কারণে যাতে কি ভবিষ্যতে আর কোনো সময় কি দুর্ঘটনা না ঘটে থাকে তার জন্য যা করণীয় সে কি সেই ব্যবস্থা গ্রহণ করে থাকে। সেটা হইতে পারে কি শ্রমিক কর্মচারীকে সে কি প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারে, অথবা কি শ্রমিক কর্মচারী যদি কোনো বিষয়ে অজ্ঞ থাকে সেই অজ্ঞতা কি সে কি কাটিয়ে দিতে পারে। এরকম বিভিন্ন পদ্ধতিতে সে কি যে কারণে দুর্ঘটনা ঘটে গেছে সেই কারণ কি নিবারণের চেষ্টা সে করে থাকে এবং নিরাপত্তা বিধিগুলো শ্রমিক কর্মচারীদের মধ্যে কি আলোচনা করে। সে কি প্রতিনিয়ত কি বিভিন্ন নিরাপত্তা যে বিধিগুলো আছে, নিরাপত্তা যে রুলস আছে, নিরাপত্তা যে রেগুলেশন গুলো আছে সেই রুলস গুলো কি শ্রমিক কর্মচারীদের মধ্যে কি বারে বারে কি শেয়ার করে, তাদের কি মনে করে দেয়। এতে কি হবে, একজন শ্রমিক কর্মচারী যখন কি কাজ করতে যাবে তখন কি সে সহজেই কি নিরাপত্তা বিধি সম্বন্ধে কি সে সচেতন হতে পারবে এবং কি দুর্ঘটনার সম্ভাবনাও কি সেই ক্ষেত্রে কমে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন কাজ করতেছে আর একজন কি তদারকি করতেছে। তো আমরা এই ক্ষেত্রে ধরে নিতে পারি একজন হচ্ছে কি ফোরম্যান যে কি তদারকি করতেছে, আর হচ্ছে কি যে কাজ করতেছে সে হচ্ছে কি সাধারণ শ্রমিক। তো এরকম ভাবে কি একজন ফোরম্যান একজন কি শ্রমিককে শ্রমিককে বা তার শ্রমিকের কাজকে তদারকি করে থাকে। ফোরম্যান আরো যেসব কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে কি শ্রমিক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে এবং হাতে কলমে শিক্ষা দেয়। আমরা যে জিনিসটা আগে বলেছি যে কোনো বিষয়ে যদি কি কোনো শ্রমিক দুর্বল থাকে না বুঝে থাকে তাহলে কি সেই বিষয়টা কি শ্রমিক কর্মচারীকে বুঝিয়ে দেয় কি একজন ফোরম্যানের অন্যতম প্রধান কাজ। তারপর একজন ফোরম্যান যে কাজটি করে থাকে উৎপাদন বৃদ্ধিতে সবসময় কি সে কি সহায়তা করে থাকে, সে কি বিভিন্নভাবে তদারকির মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে কি সহায়তা করে থাকে এবং কি মালামাল বা যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সেই সম্পর্কে শ্রমিকদের ধারণা প্রদান করে থাকে। একটা শ্রমিকের একটা যন্ত্রপাতির ব্যবহার সম্বন্ধে কি ধারণা নাও থাকতে পারে, কিন্তু একজন ফোরম্যানের কি যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা থাকে। তো সেই ক্ষেত্রে কি সে শ্রমিককে ধারণা প্রদান করতে পারে এবং বিভিন্ন শ্রমিক কর্মচারীদের সমন্বয়ে কারখানা পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থা করে থাকে। এবং আজকে আমরা যে বিষয়টি জানবো একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য এই শিক্ষা ব্যবস্থার জন্য, সেটি হচ্ছে শিল্প কারখানায়
বা একটি ওয়ার্কশপে একজন ডিপ্লোমা প্রকৌশলী বা আমরা যারা এই 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছি আসলে তাদের দায়িত্ব বা কর্তব্য কি? শিল্প কারখানায় ডিপ্লোমা প্রকৌশলী তাদের অধীনস্থ কর্মীদের কার্যকলাপ সরাসরি নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদনের অনুকূল পরিবেশ রক্ষা করে। তাদের অধীনস্থ কারা? তাদের অধীনস্থ হচ্ছে ফোরম্যান, তারপর হচ্ছে কি যারা ওয়ার্কার লেভেলে আছে সবাইকে তাদের অধীনস্থ। তাছাড়া কি ডিপ্লোমা প্রকৌশলীকে কর্মস্থলের যে কোনো ধরনের দুর্ঘটনার দায় দায়িত্ব বহন করতে হয়। একজন ফোরম্যান কি শ্রমিককে নিয়ন্ত্রণ করে, আর একজন ফোরম্যানকে যেহেতু কি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ন্ত্রণ করে, সেই ক্ষেত্রে কি ওই ফোরম্যানের দায়ভারটা কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের গাড়ি এসে কি বর্তায়। এই জন্য কি একজন ডিপ্লোমা প্রকৌশলী তাদের নিয়ন্ত্রণাধীন শ্রমিক, যন্ত্রপাতি, মালামাল, উৎপাদিত পণ্য, সাজ সরঞ্জাম ইত্যাদির কি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়াও একজন ডিপ্লোমা প্রকৌশলী যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে কি অধীনস্থ কর্মীদের কাজের তদারকি করে থাকে, শিল্প কারখানার ব্যবস্থাপনা ও নিম্ন স্তরের কর্মীদের মধ্যে কি সমন্বয় সাধন করে থাকে, যেরকম কি ফোরম্যান এবং যে ওয়ার্কার আছে, শ্রমিক কর্মচারী আছে, তাদের মধ্যে কি একটা সুন্দর যোগসূত্র স্থাপন করে থাকে এবং অধীনস্থ কর্মীদের কাজে সংশ্লিষ্ট সমস্যার সমাধান করে থাকে। কর্মীদের নিরাপত্তার বিষয়ে কি বাস্তব প্রশিক্ষণ প্রদান করে। অর্থাৎ কি যে বিষয়টি কি ফোরম্যানও হয়তোবা কি পুরোপুরি জানে না, সেই বিষয়টি কি একজন ডিপ্লোমা প্রকৌশলী জানে। তো এই যে নিরাপত্তা বিষয়গুলো সে কি একজন ফোরম্যানের সাথে বা একজন কি শ্রমিক কর্মচারীর সাথে কি সে কি শেয়ার করে থাকে। উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষা করার দায়িত্ব কি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের। সে কি উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা সেই বিষয়টা কি সে কি নিশ্চিত করে বা এনশিওর করে এবং নিরাপদ কর্ম অভ্যাস গড়ে তুলতে কি সহযোগিতা করে। সে কি প্রতিনিয়ত কি বিভিন্ন কি সময় এই শ্রমিক কর্মচারীদের মধ্যে কি নিরাপত্তা বিষয়গুলো কি সে কি শেয়ার করে এবং তারা যাতে কি নিরাপদ পরিবেশে কাজ করতে পারে সেই পরিবেশ সৃষ্টির জন্য সে কি সহায়তা করে থাকে। তারপর একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে কর্মীদেরকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে উৎসাহিতকরণ, কর্মীদেরকে অনিরাপদ কার্যাবলী সংশোধনের মাধ্যমে নিরাপত্তা সচেতন সে করে থাকে। তারপর হচ্ছে কর্মস্থলের যন্ত্রপাতি, মালামাল এবং কর্মীদের কাজের প্রতি সতর্ক দৃষ্টি রাখা। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একটি কারখানার প্রাণ বলা যায়, যে তার অনুপস্থিতিতে তার অ্যাবসেন্ট মাইন্ডে কি যে কোনো ধরনের দুর্ঘটনা বা কি কোম্পানির ক্ষতি সাধন হয়ে যেতে পারে। যদি কি তার সচেতন নজর না থাকে তাহলে কি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি প্রতিনিয়তই কি বিভিন্ন বিষয় কি তাকে দেখভাল করতে হয় এবং কর্মস্থলের কি নিয়ম শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা কি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি গ্রহণ করে থাকে এবং কর্মস্থলে সংঘটিত দুর্ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থাকে। একজন ফোরম্যানের সাথে সরাসরি কি একজন একটি কোম্পানির কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তেমন যোগাযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে কি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি যখন কোনো দুর্ঘটনা কবলিত হয় বা কোম্পানির মধ্যে কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তাৎক্ষণিক সে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে কি মেসেজটি পৌঁছে দেয়, অর্থাৎ তার সাথে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা যোগাযোগ থাকে। তো সেই ক্ষেত্রে কি সেই তাদেরকে কি সহজেই কি ইনফর্ম করতে পারে এবং দুর্ঘটনায় বিনষ্ট যন্ত্রপাতি অন্যান্য সম্পদের প্রাথমিক তালিকা প্রস্তুত, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ থাকে। আমরা আগে জেনেছি কি একজন ফোরম্যান কি একটা প্রতিবেদন তৈরি করতে কি সহায়তা করে থাকে, আর একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একটি ক্ষয়ক্ষতি সংঘটিত হলে যে কাজটি করে থাকবে সে কি একটি প্রতিবেদন তৈরি করবে। এই প্রতিবেদনের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে কি যে কি কারণে দুর্ঘটনা ঘটেছে, কখন দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এখানে কারো কোনো কি ভুল আছে কিনা এবং এই দুর্ঘটনার কারণে কি কি ক্ষতি হয়েছে, কি যন্ত্রপাতি ক্ষতি হয়েছে, কি কাঁচামাল ক্ষতি হয়েছে, আর এই ক্ষতির পরিমাণটা কি হয়েছে বা কি পরিমাণ ক্ষতির পরিমাণ হয়েছে। তো সেই সবগুলো জিনিসই কি সে কি প্রতিবেদনের মধ্যে উল্লেখ করে থাকে। আমরা একটা মানুষকে বা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে স্কিল বলবো যদি তার মধ্যে কি 6টা গুণ থাকে। প্রথম হচ্ছে কি লার্নিং। লার্নিং হচ্ছে কি তার মধ্যে একটা কি শিক্ষার গুণ থাকতে হবে। আমরা জানি কি প্রযুক্তি প্রতিনিয়ত কি আপডেট হয়, তাহলে কি আপডেট প্রযুক্তির সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হলে কি আমাকে প্রতিনিয়ত কি নতুন কিছু কি শিখতে হবে এবং হচ্ছে কি তার 2 নম্বর যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে কি তার কি এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার কাজের প্রতি কি একটা কাজের যে কোনো কাজ সে করতে যায় যদি তার কি সেই কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে কি তার জন্য কি কাজটা কি
সহজ হয়ে যায়, সে কি সহজে কি জিনিসটা কি হ্যান্ডেল করতে পারে, সহজে জিনিসটা কি বুঝতে পারে। সে যদি কি নিজে না বুঝে তাহলে কি সে অন্যকে কি এই জিনিসটা বোঝানো কি তার জন্য কি কষ্ট হয়ে যায়, তাহলে কি তার কি কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তার থাকতে হবে কি এবিলিটি, অর্থাৎ কি তার সক্ষমতা থাকতে হবে, তার কাজ করার কি সক্ষমতা থাকতে হবে। যদি সে কি অসুস্থ হয়, যদি সে কি দুর্বল প্রকৃতির হয়, যদি সে কি মনোবল তার যদি কি মনোবল খুব দুর্বল হয়, সেই ক্ষেত্রে কি সেই কাজটা সঠিকভাবে কি করতে পারবে না। এবং হচ্ছে কি তার কি গ্রোথ থাকতে হবে, মানে কি তার দ্বারা কাজটা কি বৃদ্ধি পাচ্ছে এরকম তার একটা কি গুণ থাকতে হবে। এবং তার হচ্ছে কি অ্যাডভান্স ট্রেনিং থাকতে হবে, যে জিনিসটা আমরা বলছি যে এটা লার্নিং এর মধ্যে চলে আসছে, যে তার প্রতিনিয়ত কি বিভিন্ন প্রযুক্তির সাথে কি তাল মিলিয়ে চলার জন্য কি তার কি অ্যাডভান্স বা কি উন্নত ট্রেনিং থাকতে হবে। এবং তার থাকতে হবে কি কম্পিটেন্স। কম্পিটেন্স হচ্ছে কি সক্ষমতা, তার কাজ করার কি একটা সক্ষমতা থাকতে হবে। এবং সর্বোপরি তার থাকতে হবে কি নলেজ, কাজ সম্বন্ধে কি তার একটা নলেজ থাকবে। এই 6টা গুণ যদি কোনো মানুষের থাকে বা কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকে তাহলে কি আমরা তাকে স্কিল বলবো, অন্যথায় কি সে পুরোপুরি কি স্কিল না। তারপরে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আরো যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে কি দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন ও প্রস্তুতকরণ থাকে, দুর্ঘটনায় আক্রান্ত কর্মীদেরকে দ্রুত উদ্ধার এবং আহত কর্মীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও সে করে থাকে। অর্থাৎ একটি কারখানার প্রাণ হলো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বিভিন্ন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিল্প কারখানা কি সামগ্রিক উন্নতির লক্ষ্যে এবং কি বর্তমান বাজার চাহিদার সাথে কি মিল রেখে বা চাহিদার কথা মাথায় রেখে কি পরিকল্পনা তৈরি করে থাকে, যেটা দ্বারা কি তার ভবিষ্যতে কি তার কোম্পানির কি উন্নত হবে এবং কি তার কোম্পানির কি যে পণ্য আছে সেই পণ্যের চাহিদা কি বাজারে কি বৃদ্ধি পাবে, সেই পরিকল্পনা কি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি করে থাকে। আমরা এখন দেখব কি একটি ওয়ার্কশপের অর্গানোগ্রাম। একটা ওয়ার্কশপে কি বিভিন্ন লেভেলের কি লোক থাকে। আমরা ইতিমধ্যে জেনেছি কি একটা ওয়ার্কশপে কি ব্যবস্থাপক থাকে, অর্থাৎ কি ম্যানেজার থাকে, তারপর হচ্ছে কি ফোরম্যান থাকে, তারপর হচ্ছে কি ইঞ্জিনিয়ার থাকে। তো এরকম কি একটা ওয়ার্কশপের কি অর্গানোগ্রাম যদি আমরা কি চিন্তা করি তাহলে কি সেখানে কি থাকবে, একজন অপারেশন ম্যানেজার থাকবে। এই অপারেশন ম্যানেজার আন্ডারে কি কিছু বিভাগ থাকবে, এরকম মেকানিক্যাল প্রজেক্ট মানে যে প্রজেক্ট বা যে কাজটা নিয়ে কাজ করবে সেই কাজটা থাকবে, তারপর হচ্ছে টেস্টিং ফেসিলিটি কি সেটা থাকবে। এই অপারেশন ম্যানেজারের আন্ডারে কি কিছু ইঞ্জিনিয়ার থাকবে, তারপর হচ্ছে কি ভেহিকল ডাইনামিক্স থাকবে এবং ইঞ্জিনিয়ারের নিয়ন্ত্রণাধীন কিছু কি টেকনিশিয়ান থাকবে, টেকনিক্যাল সুপারভাইজার থাকবে এবং টেকনিক্যাল সুপারভাইজারের কি অধীনে কিছু কি ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট থাকবে, বাকি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থাকবে, যারা কি সরাসরি কি কাজের সাথে জড়িত, তারা কি এই টেকনিক্যাল সুপারভাইজারের অধীনে কাজ করে থাকবে। তারপর আমরা যে জিনিসটি সর্বশেষ আজকে জানবো সেটি হচ্ছে একটি ট্রেনিং ওয়ার্কশপের অর্গানোগ্রাম। একটি ট্রেনিং ওয়ার্কশপ যদি কি আমি স্থাপন করতে যাই বা পরিচালনা করতে যাই তাহলে কি আমার যে অর্গানোগ্রামকে ফলো করতে হবে সেটা হচ্ছে কি একটি ট্রেনিং ওয়ার্কশপে কি একজন ডিরেক্টর থাকবে বা একজন পরিচালক থাকবে। এই ডিরেক্টরের অধীনে কি এই ডিরেক্টরের অধীনে কি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগ থাকবে, তারপর হচ্ছে টিচিং এন্ড ট্রেনিং থাকতে হবে। কারণ হচ্ছে কি একটা ট্রেনিং ওয়ার্কশপ মনে হচ্ছে কি এখানে প্রতিনিয়ত কি ট্রেনিং দেওয়া হবে, এখানে প্রতিনিয়ত কি প্রশিক্ষণ প্রদান করা হবে, আর প্রশিক্ষণ প্রদান করার জন্য কি এখানে কি দক্ষ প্রশিক্ষক প্রয়োজন হবে। তাহলে কি একজন সেন্টার ডিরেক্টর অধীনে কি রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগ থাকবে, তারপর হচ্ছে টিচিং এন্ড ট্রেনিং বিভাগ থাকবে এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের অধীনে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে কি রিসার্চ থাকবে, ডেভেলপমেন্ট থাকবে, দুইটা বিভাগ আলাদা আলাদা থাকবে। রিসার্চ বিভাগের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে কি বেস রিসার্চ করবে, মানে শুরুতেই কি আমার কি জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কি তারা কি পর্যালোচনা করবে। তারপর সে কোলাবোরেট রিসার্চ উইথ কি ইন্ডাস্ট্রিজ এন্ড একাডেমিক, মানে আমার ইন্ডাস্ট্রির জন্য কি কি ফেসিলিটি প্রয়োজন সেই বিষয়টা কি এখানে কি রিসার্চ করা হবে। তারপর হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, যে আমার যে বিভাগের উপর কি আমি ওয়ার্কশপটা পরিচালনা করছি সেটা কি আমি ডেভেলপমেন্ট করার চেষ্টা করব। এবং হচ্ছে কি যদি সেখানে কোনো স্টুডেন্ট কাজ করে থাকে সেক্ষেত্রে কি স্টুডেন্টদের ডেভেলপ করার কি চেষ্টা আমি করে থাকবো। তারপর হচ্ছে কি টিচিং ট্রেনিং বিভাগের মধ্যে যে উপবিভাগগুলো থাকবে সেগুলো হচ্ছে কি আমার টিচিং থাকবে এবং ট্রেনিং থাকবে। এই টিচিং এর মধ্যে কি থাকবে বিভিন্ন ধরনের কি কোর্স কারিকুলাম থাকবে এবং কোর্স কারিকুলামগুলোকে ডেভেলপ করার আমাকে একটা প্রচেষ্টা থাকতে হবে। এবং ট্রেনিং বিভাগের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে কি প্রোডাক্ট থাকবে, কন্ডাক্ট ওয়ার্কশপ থাকবে, যে ট্রেনিং আমি কি বিভিন্ন জায়গায় কি ট্রেনিং দিব, তো সেটা হচ্ছে ওয়ার্কশপে হইতে পারে, এরকম বিভিন্ন জায়গায় কি আমার ট্রেনিং প্রদানের কি ব্যবস্থা থাকতে হবে। এবং হচ্ছে বিভিন্ন এই ট্রেনিং বিভাগের মধ্যে কি আমার সেমিনারের কি ব্যবস্থাও থাকতে হবে। এই সেমিনারের সাহায্যে কি আমি বিভিন্ন ট্রেইনারদের কি ট্রেন আপ করে থাকবো। এটা হচ্ছে কি একটি ট্রেনিং ওয়ার্কশপের অর্গানোগ্রাম।
তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের পড়াশোনা। তো আজকের পাঠ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে প্রশ্ন করতে পারো, অথবা কি ইমেইলের মাধ্যমে প্রশ্ন করতে পারো, অথবা কি ইউটিউব লিংকে ভিডিও যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে প্রশ্ন করতে পারো। ঠিক আছে? তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কি আমাকে প্রশ্ন করতে পারো। তো প্রিয় বন্ধুরা, পরবর্তীতে আজকের এই ক্লাসটি, অর্থাৎ যদি কেউ আজকে এই সময়ে মিস করে থাকো ক্লাসটি, তাহলে কি পরবর্তীতে এই ক্লাসটি দেখতে ভিজিট করবে www.skills.gov.bd অথবা onlinetibet.com এই ওয়েবসাইটটিতে। তো আগামী ক্লাসের জন্য বাড়ির কাজ হচ্ছে যে আজকে যে পড়াশোনা করা হয়েছে সেই পড়াশোনা কি অনুশীলন করবে এবং পরবর্তী যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায় কি পড়ে আসবে। পরবর্তী পার্ট হচ্ছে আমার অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ। এই সম্বন্ধে কি আশা করি সবাই একটা প্রিপারেশন নিয়ে আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং সর্বোপরি কি সচেতনভাবে কি চলাফেরা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।